আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। চলমান বন্যায় সরকারি হিসেবে এখন পর্যন্ত 31 জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে। এছাড়া আরও 1 কোটি টাকা নগদ বরাদ্দ দেয়ায় মোট বরাদ্দের পরিমাণ দাঁড়িয়েছে 4 কোটি 52 লাখ টাকা। 11টি জেলায় মোট 12,27,554টি পরিবার পানিবন্দী অবস্থায় আছেন। ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা 58,22,774 জন। মৃতের সংখ্যা 31 জন। আমরা 1 কোটি টাকা নতুন বরাদ্দ করেছি, সেটি হচ্ছে কুমিল্লাতে 30 লক্ষ, ফেনীতে 20 লক্ষ, নোয়াখালীতে 30 এবং লক্ষ্মীপুরে 20 লক্ষ। এটা হচ্ছে বাড়তি বরাদ্দ। বিগত বছরগুলোতে কতিপয় অসাধু ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তিরা নামে বেনামে কত টাকা ঋণ আত্মসাৎ এবং অর্থ পাচার করেছেন তার হিসেব করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাপক দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে নামে বেনামে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ এবং বিদেশে পাচার হওয়া অর্থের সঠিক পরিমাণ নির্ণয়ের কাজ চলমান। দুদক সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সহায়তায় আত্মসাৎকারীদের স্থানীয় সম্পদ অধিগ্রহণ ও বিদেশে পাচারকৃত অর্থ ফেরত আনার মাধ্যমে আত্মসাৎকৃত অর্থ পুনরুদ্ধারে কাজ শুরু হয়েছে। জানানো হয়, দুর্নীতি ও অর্থ পাচারের সাথে সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের ইতোমধ্যে সংস্কার কার্যক্রম শুরু হয়েছে। শিগগিরই ব্যাংকিং কমিশন গঠনের কথা উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিশন সংশ্লিষ্ট প্রতিটি ব্যাংকে তদন্ত সাপেক্ষে প্রকৃত চিত্র প্রকাশ করা হবে এবং ব্যাংকগুলোর পুনর্গঠনের জন্য 6 মাসের মধ্যে একটি বাস্তবায়নযোগ্য রোডম্যাপ প্রণয়ন করা হবে। আরও বলা হয়, ব্যাংকগুলোর পুনর্গঠন এবং আর্থিক খাতের কাঠামোগত সংস্কার সময় সাপেক্ষ, তবে সরকার বাংলাদেশের আর্থিক খাতকে আন্তর্জাতিক মানসম্পন্ন করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বাংলাদেশকে অর্থনৈতিক বিপর্যয় থেকে পুনর্গঠনে সহায়তার জন্য কানাডাকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার লিলি নিকলস সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে তার সরকারের কানাডার সমর্থন প্রয়োজন। পরে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাজদপই। ফ্রান্স বাংলাদেশ পুনর্গঠনের প্রচেষ্টায় অন্তর্বর্তী সরকারকে সহায়তা করতে প্রস্তুত বলে জানান ফরাসি রাষ্ট্রদূত। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো প্রধান উপদেষ্টাকে সুবিধাজনক সময়ে ফ্রান্স সফরের আমন্ত্রণ জানিয়েছেন। পরে প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার হাসনাহ মোহাম্মদ হাশিম। বাংলাদেশকে দক্ষিণ পূর্ব এশীয় সংগঠন আসিয়ানের সদস্য করতে মালয়েশিয়ার সমর্থন চেয়েছেন প্রধান উপদেষ্টা। শেষে প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লেলার। বিচার বিভাগ, পুলিশ, নির্বাচন কমিশন, কর কমিশন ও ভূমি নিবন্ধনের মতো গুরুত্বপূর্ণ জায়গায় সংস্কার করতে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির সমর্থন চেয়েছেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। বুধবার এক ফোনালাপে তিনি অভিনন্দন জানান। এ সময় আরব আমিরাতের রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন ডক্টর ইউনূস এবং তার অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসবে। আর বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখায় আরব আমিরাতের রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান ডক্টর ইউনূস। ফোন কলে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন দুই নেতা। অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন হবে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে দ্রুত সরকারকে সংলাপে বসার আহ্বান জানিয়েছে বিএনপি। আবারও নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণই সিদ্ধান্ত নেবে দেশ কিভাবে চলবে। সংবাদ সম্মেলনে তিনি বলেন, একটি সুষ্ঠু নির্বাচনের জন্যই এত দিন আন্দোলন করেছে তাদের দল। ইমরুল হাসানের রিপোর্ট।
দলের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই সংবাদ সম্মেলন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কোনো রকম আগাম সতর্কতা ছাড়া ভারত বাঁধ খুলে দেয়, ভয়াবহ বন্যা হয়েছে দক্ষিণ পূর্বাঞ্চলে। বন্যার কারণে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সীমিত করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, কর্মসূচির অর্থ যাবে ত্রাণ তহবিলে। নির্বাচন আয়োজনের জন্য বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারকে একটি নির্দিষ্ট সময় দিতে চায় বলেও জানান তিনি। যৌক্তিক সময়ের ধারণার তো নির্ভর করবে পারস্পরিক আলোচনার মাধ্যমে। আমরা কি চাই, ওনারা কি চান, জনগণ কি চায়, একটা আলোচনা হতে হবে। তো সেই আলোচনার জন্য আমরা বলেছি যে সংলাপ হওয়া প্রয়োজন। বর্তমান সরকারের সঙ্গে আপনার রাজনৈতিক দলগুলোর অতি দ্রুত আলোচনা প্রয়োজন। নির্বাচিত প্রতিনিধির পার্লামেন্ট ছাড়া কিন্তু কোনো সমস্যার সমাধান হয় না। একজন ব্যক্তি, কয়েকজন ব্যক্তি মিলে আমি মনে করি যে আমরা আপনার একেবারে স্বর্গ বানিয়ে দিতে পারবো, আমার এই চিন্তাটা একদম সঠিক হবে না। কারণ ইট দ্য পিপল, আলটিমেটলি জনগণ যারা ডিসাইড করবে যে দেশ কিভাবে চলবে। নির্বাচনের রোডম্যাপের দাবিতে বিএনপির বক্তব্য নিয়ে জামায়াতের আমিরের বক্তব্যের জবাব দেন মির্জা ফখরুল। আমাদের লড়াইটা পুরোপুরিভাবে হচ্ছে একটা গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠার জন্য, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি। সেটার জন্য তো আমরা নির্বাচনের কথা বলবো, এটা তো আমাদের রাইট। আমরা তো নির্বাচনের জন্যই এতদিন ধরে সংগ্রাম করে এসেছি, লড়াই করে এসেছি। ওই বিষয়কে বাদ দিয়ে তো আমি অন্য কোনো রাজনৈতিক চিন্তা এই মুহূর্তে করবো না। ১/১১ কথা তো ভুলে যায়নি। ১/১১-তে যেটা হয়েছিল সেটা ছিল রাজনীতিকরণ, ডিপলিটিসাইজেশনের একটা প্রচেষ্টা। যাদের দুর্ভাগ্যজনকভাবে যাদের জনসমর্থন নেই, যাদেরকে পিপুল মনে করে না যে এরা সরকার চালাতে পারবে, তারা ধরনের চিন্তাভাবনা অনেক সময় করে বিভিন্ন রকমভাবে। আমি কারো কোনো দলের নাম বলছি না আর কি। জামায়াতের নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে কথা বলেন তিনি। না, আমরা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে না, সে যে দলই হোক, কিন্তু স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষে থাকতে হবে। দ্যাট ইজ অলসো ভেরি ট্রু। আমার বাংলাদেশ স্বাধীনতায় যে বিশ্বাস করে না করে সেই ধরনের একটা দলকে তো সমর্থন করা যাবে না। কিন্তু আমরা মনে করি যে মানুষের অধিকার আছে, যে অধিকার তার সাংবিধানিক অধিকার, যে একটা সংগঠন তৈরি করবার, রাজনীতি করবার অধিকার আছে, সেটা করতেই পারে। এটা নিয়ে আমাদের বিরূপ কোনো নেই। সারা দেশে ঢালাওভাবে মামলা দায়ের না করতে দলীয় নেতাকর্মী ও পুলিশের প্রতি আহ্বান জানান বিএনপির মহাসচিব। যার ফলে মানুষ। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কারের যে দায়িত্ব নিয়ে এসেছে তা স্বল্প ও মধ্যমেয়াদে পূরণ করা সম্ভব নয় বলে জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। টিআইবি আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। দুর্নীতি প্রতিরোধে স্থায়ী টাস্ক ফোর্স গঠনের সুপারিশও করে সংস্থাটি। বিস্তারিত নজরানা চৌধুরীর রিপোর্টে। বাংলাদেশের আগস্ট বিপ্লবের মাধ্যমে রাজনৈতিক পট পরিবর্তনের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের সামনে কিছু সুপারিশ তুলে ধরতে এক সংবাদ সম্মেলন করে টিআইবি। নতুন বাংলাদেশ, দুর্নীতি প্রতিরোধ, গণতন্ত্র ও সুশাসন শীর্ষক এই সংবাদ সম্মেলনে সংস্থাটি রাষ্ট্র সংস্কারে বেশ কিছু সুপারিশ উপস্থাপন করে। নির্বাচনকালীন অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা প্রবর্তন, এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারা, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার পদ দেয়া, পুলিশ কমিশন গঠন, সাংবিধানিক প্রতিষ্ঠানের পূর্ণ স্বাধীনতা প্রদান, তথ্য অধিকার নিশ্চিতের পথে বাধা সৃষ্টিকারী আইনসমূহ বাতিল, স্বাধীন ব্যাংক কমিশন গঠন সহ বেশ কিছু সুপারিশ তুলে ধরা হয়। দুর্নীতি ও অর্থ পাচারের কার্যকর জবাবদিহির অনুকরণ ও দৃষ্টান্ত স্থাপনে দুদক, বিএফআইইউ, এনবিআর, সিআইডি ও অ্যাটর্নি জেনারেল কার্যালয় সম্পৃক্ত করে একটি স্থায়ী টাস্কফোর্স গঠন করতে হবে। এই টাস্কফোর্স অন্তর্বর্তীকালীন সময়ে সরকারের সময় কাজ করবে, কিন্তু একই টাস্কফোর্স স্থায়ীভাবে কাজ করবে, যাতে ভবিষ্যতেও তাদের হাতেই কর্তৃত্বে সমন্বিতভাবে দুর্নীতি প্রতিরোধ এবং বিশেষ করে অর্থ পাচারের কাজটি, যেটি এই সংস্থাগুলোর ম্যান্ডেট, সেই কাজটি যেন কার্যকরভাবে সম্পন্ন হয়। অন্তর্বর্তীকালীন সরকারকে মাত্র ২০ দিনে মূল্যায়ন করা সমীচীন হবে না উল্লেখ করে ডক্টর ইফতেখার বলেন, একটি ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে এই সরকারকে জনগণের প্রত্যাশা পূরণ করতে হচ্ছে। এর বাইরেও রাজনৈতিক সংস্কৃতির যে চর্চা দীর্ঘদিন ধরে চলে আসছে তারও কোনো পরিবর্তন হয়নি বলেও মন্তব্য করেন তিনি। এসব সংস্কার কাজ বাস্তবায়ন করা কঠিন বলেই সরকারকে তার জন্য প্রযোজ্য সময় দিতে হবে বলেও উল্লেখ করেন টিআইবি নির্বাহী পরিচালক। নতুন বাংলাদেশ রাষ্ট্র সংস্কার, নতুন রাজনৈতিক সমঝোতা, এটি হচ্ছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের ম্যান্ডেট। এটা ম্যান্ডেট জনগণের থেকে প্রাপ্ত ম্যান্ডেট, এর থেকে সরে আসার কোনো সুযোগ নাই। এই ম্যান্ডেটটাকে ডেলিভার করার জন্য যে সময়টুকু দরকার, সেটি আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে স্বল্প মধ্যম মেয়াদে সম্ভব।
এটুকু আমি বলতে পারি, কিন্তু কতটুকু সময় লাগবে সেটা তারা নিজেরা নির্ধারণ করবে। একটি কর্তৃত্ববাদী শাসনের পরিবর্তে আরেকটি কর্তৃত্ববাদী শাসন যেন দেশে না আসে সেদিকেও জনগণের প্রত্যাশা রয়েছে বলেও জানান টিআইবির প্রধান নির্বাহী। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। জামায়াতের নিবন্ধন বাতিল করে দেয়া আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে আগামী সপ্তাহে রিভিউ আবেদন করা হবে বলে জানিয়েছেন দলটির আইনজীবী শিশির মনির। আর জামায়াত ইসলামী নিষিদ্ধের প্রজ্ঞাপন প্রত্যাহার হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। তামজিদ সুমনের রিপোর্ট। ৫ আগস্ট পদত্যাগ করে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সেনাপ্রধান ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জামাতের নিষিদ্ধের প্রজ্ঞাপন প্রত্যাহারের বিষয়ে আলোচনা হয়। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করে জামায়াতে ইসলামী। ডিজিএফআই, এনএসআই ও এসবি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রিভিউ কমিটির প্রতিবেদনের ভিত্তিতে জামাত শিবিরের নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে বলে জানান দলটির নিযুক্ত আইনজীবী। জামাতের নিবন্ধন বাতিল করে আপিল বিভাগ যে রায় দিয়েছিল তার বিরুদ্ধে আগামী সপ্তাহে রিভিউ করা হবে বলেও জানিয়েছেন এই আইনজীবী। যে নিষিদ্ধের আদেশটি দেওয়া হয়েছিল 1 আগস্ট, এটি প্রত্যাহার হয়নি, এটি বাতিল হয়েছে। এই বাতিলটা যে কারণে ওনারা নিষিদ্ধ করেছিলেন, সবগুলো রিপোর্টে একই ধরনের রিপোর্ট এসেছে যে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এই ধরনের কোনো বিশ্বাসযোগ্য কোনো কিছুই কেউ খুঁজে পাননি। অতীতে যে প্রজ্ঞাপনটি জারি করা হয়েছিল এই প্রজ্ঞাপনটিকে বাতিল ঘোষণা করা হয়। এদিকে রাজধানীর গুলশানে সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর আমির এই খবরে সন্তোষ প্রকাশ করেন। আজকে আল্লাহ শুকরিয়া আদায় করছি, 26 দিনের মাথায় বা 27 দিনের মাথায় আমাদের উপর যে জুলুম করা হয়েছিল, সর্বশেষ জুলুম আমাদেরকে নিষিদ্ধ করে, সেটা ইতিমধ্যে প্রত্যাহার হয়েছে। রাজনৈতিক দল হিসাবে কারো প্রতি আমাদের কোনো ক্ষোভ নাই, কিন্তু যিনি সুনির্দিষ্ট ক্রাইম কমিট করেছেন, যিনি পারপিট্রেটর, তার ওই নির্দিষ্ট ক্রাইমের শাস্তি সেটা আমার সাথে হোক, আপনার সাথে হোক, যার সাথে হোক, তাকে পেতে হবে। স্বাধীনতা পরবর্তী সময়ে এ পর্যন্ত জামায়াতকে 4 বার নিষিদ্ধ করা হলেও রাজনৈতিক নানা প্রেক্ষাপটে প্রতিবারই তা প্রত্যাহার করা হয়েছে। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। ময়মনসিংহের ভালুকা থানায় দুদকের করা 6 মামলায় স্থায়ী জামিন পেয়েছেন এনটিভি চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী। ময়মনসিংহ জেলা জজ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে শুনানি শেষে আদালত তা মঞ্জুর করে। প্রতিক্রিয়ায় এনটিভি চেয়ারম্যান বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে তাকে হয়রানি করতেই এসব মামলা করা হয়েছে। শফি মাহমুদ সাগরকে সাথে নিয়ে রিপোর্ট করছেন হাসান জাবেদ। 2017 সালের 3রা ও 4 আগস্ট ময়মনসিংহের ভালুকা থানায় জমি সংক্রান্ত বিষয়ে এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলীর বিরুদ্ধে 3টি করে মোট 6টি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন দুদক। সেই সময় তিনি দেশের বাইরে ছিলেন। গত 18 আগস্ট দেশে ফিরে এসে আদালতে হাজির হয়ে তার বিরুদ্ধে করা সব মামলা মোকাবেলা করছেন। বুধবার ময়মনসিংহ জেলা জজ আদালতে হাজির হয়ে 6 মামলায় জামিন চান মোসাদ্দেক আলী। এ সময় এনটিভির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আশফাক উদ্দিন আহমেদ সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শুনানি শেষে বিচারক ফারহানা ইয়াসমিন মোসাদ্দেক আলীকে স্থায়ী জামিন দেন। আমি সকল সময় আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমি দেশে ছিলাম না, সেই জন্য এই মামলা হয়েছে, আমি আসতে পারি নাই। আমি আসার সাথে সাথেই আমি সারেন্ডার করেছি, বেল নিয়েছি। এই মামলা সহ আমার বিরুদ্ধে যত মামলা দিয়েছে সবগুলোই হয়রানিমূলক, রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণভাবে আমাকে হেয় করার জন্য করেছে। কোনো মামলাই আইনগতভাবে চললে আমি মনে করি না আমার বিরুদ্ধে কোনো রায় হবে। আমি সকল মামলাই ইনশাআল্লাহ বিজয় অর্জন করব এবং আমি দেশবাসীর দোয়া চাই। আমি আশা করছি এই ধরনের যে মিথ্যা মামলা থেকে যেন মানুষ পরিত্রাণ পায়। আসামি পক্ষে মামলার শুনানি করেন অ্যাডভোকেট আনোয়ারুল আজিম টুটুল। তাকে সহায়তা করেন অ্যাডভোকেট এম এ হান্নান খান, মাসুদ তানভীর তান্না, মুখলিসুর রহমান ও রেজাউল করিম। মোসাদ্দেক আলীর আইনজীবী জানান, মামলাগুলোতে তার মক্কেলের কোনো সম্পৃক্ততা নেই। এই মামলাটিতে উনাকে সম্পৃক্ত করার কারণ আছে বলে, কোনো কারণ আছে বলে আমরা মনে করি না। কারণ এই মোকদ্দমা যখন দায়ের করা হয়েছে, ঘটনাস্থলে এই আসামি ছিল না, যাকে আসামি করা হয়েছে। ঘটনাস্থলে উনি দেশের বাইরে ছিলেন। দেশের বাইরে থাকার পরে উনার বিরুদ্ধে মামলা হয়েছে এবং মামলা হওয়ার পরে উনি জানেন না। যখন পত্রিকায় বিজ্ঞপ্তি হয়েছে, উনি জানার পর, ওনার পরিবার জানছে, জানার পর উনি দেশে আসছেন 18 তারিখে। আজকে ভলান্টিয়ার সারেন্ডার করছেন। মোকদ্দমাটি অচল যোগ্য বিদায় আসামিকে যথারীতি জনাব মোসাদ্দেক আলী সাহেবকে জামিন দিয়েছেন।
এর আগে গত 21শে আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজির হয়ে অপর 4 মামলায় জামিন পান এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মুসাদ্দেক আলী। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। অভ্যন্তরীণ ও বহিঃশত্রুর হাত থেকে দেশকে রক্ষা করে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দীর্ঘ 1 দশক পর নিজ জেলা কক্সবাজারের চকরিয়া ও পেকুয়ায় পৃথক গণসংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ অনেকেই ষড়যন্ত্রে মেতে উঠেছে এ দেশে সত্যিকার গণতন্ত্র বাস্তবায়ন বাধাগ্রস্ত করতে। সেই ষড়যন্ত্রকারীদের বিষ দাঁত ভেঙে দিতে হবে হুঁশিয়ারি দিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, তারা ক্ষমা চাইলেও কুকর্মের বিচার হবে। কোনো অন্যায় নির্যাতন চলবে না উল্লেখ করে আইন নিজের হাতে তুলে না নেবার আহ্বানও জানান তিনি। একই সাথে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার আহ্বান জানান তিনি। এর আগে বুধবার সকালে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছলে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। যদি আমরা রাজপথ ছেড়ে দেই, যদি আমরা আন্দোলন বন্ধ করি, হাসিনা ফ্যাসিবাদী দূষররা সুযোগ পাবে। সেই সুযোগ কি আপনারা দিবেন? বাংলাদেশে আবার কখনো আওয়ামী বাকশালী শক্তির গণহত্যাকারীদের কি রাজনীতি করতে দেবেন? তারা কি বাংলাদেশে রাজনীতি করার আরো অধিকার রাখে? যদি তাই হয়, বাংলাদেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে গণতন্ত্রের পক্ষে, স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষে। এদেশের মানুষের অধিকারকে আমরা ইনশাআল্লাহ সব সময় মানুষের জন্য উন্মুক্ত রাখবো। নগদ নিবেদিত অর্থনীতির খবর। এস আলমের সম্পত্তি বিক্রি করে আমানতকারীদের অর্থ পরিশোধ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। তাই এই সম্পত্তি না কেনার পরামর্শ দিয়েছেন তিনি। বুধবার দুপুরে বাংলাদেশ ব্যাংকের সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, শুধু এস আলম নয়, সব ব্যাংক লুটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বন্যার কারণে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সময় বেশি লাগতে পারে জানিয়ে তিনি বলেন, মূল্যস্ফীতি কমে গেলে সুদের হারও কমে যাবে। ঋণ পরিশোধ করতে আর টাকা ছাপানো হবে না জানিয়ে গ্রাহকদের ধৈর্য ধরার আহ্বান জানান। বলেন, রাষ্ট্রযন্ত্র ঠিক না হলে ব্যাংকিং খাত ঠিক হবে না, তাই সবার আগে সুশাসন প্রতিষ্ঠা জরুরি। নতুন গঠিত পরিচালনা পরিষদ সরকারের স্বার্থে কাজ না করলে আবারও পুনর্গঠন করা হবে বলে হুঁশিয়ারি দেন গভর্নর। যে এস আলম গ্রুপের সম্পদ যদি কেউ না কিনে, সেটাকে নিয়ে হয়তো লিগ্যাল চ্যালেঞ্জ হবে। আমি বলবো যে সবাইকে দেশের স্বার্থে অন্য কেউ যেন এই সম্পদে হাত না দেয়, এটুকু আমি জানিয়ে থাকছি। কারণ এখানে এই সম্পদগুলো আমাদের ডিপোজিটরদের টাকা ফেরত দেওয়ার জন্য আমরা ব্যবহার করতে চাই। দর্শক, এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।